এক্সপেরিমেন্টটা করবো ওটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর রিলেটেড আর কি। তো কী আমরা বের করব, প্রথমে হচ্ছে আমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিটটা বিল করব। এরপরে আমরা যেটা করব, ওই মনোস্টেবলের যদি একটা স্টেবল স্টেট আছে, ওই স্টেবল স্টেটটা কোনটা, হাই না লো, ওইটা বের করব। এরপরে আমরা দেখাবো যে ওই সার্কিটের মধ্যে আমি যখন এক্সটার্নাল একটা ট্রিগারিং অ্যাপ্লাই করবো, ট্রিগার মানে একটা ভোল্টেজ আর কি, রেজিস্টার অ্যাক্রসের একটা ভোল্টেজ নিয়ে আমি অ্যাপ্লাই করব, ওই ট্রিগারিংটার ইফেক্টটা কী পড়ে এবং ওই ট্রিগারের কারণে যে আনস্টেবল যে স্টেটে যাবে ওইটার টাইমটা আমার একটু বের করতে হবে আর কি। এরপরে আমরা যেটা দেখব ওটা হচ্ছে যে আমার একটা সার্কিট দেখলে আমরা ভালোভাবে বুঝবো যে আর সি এর ভ্যালু একটা ফিক্সড জায়গায় আর আছে এবং সি আছে, ওই আর সি এর ভ্যালুর উপরে কীভাবে ওই আনস্টেবল যেই স্টেটটা ওইটার টাইমটা ডিপেন্ড করে এটা দেখব। আর আরেকটা জিনিস দেখাবো যে ট্রিগার যেটা অ্যাপ্লাই করব, ওই যে আমার ট্রিগার সিগন্যাল না, ট্রিগার একটা জাস্ট পালস ভোল্টেজ, ওই ভোল্টেজটার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলে ওই আনস্টেবল পালস পিরিয়ডটা চেঞ্জ হবে না, এটা আমরা দেখাবো আর কি। তো এই পুরো জিনিসটা করার জন্যই আমার একটা কমন জিনিস বোঝা লাগবে, ওটা হচ্ছে ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসাবে কাজ করে। ওটা বোঝার জন্য প্রথমে আমরা যদি এই জায়গায় তাকাই আর কি, এটা হচ্ছে আমার ট্রানজিস্টরের একটা এনপিএন ট্রানজিস্টর আমরা ড্র করছি। এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে এন টাইপ দিয়ে ডুপিং করা হয়েছে, এটা পি টাইপ দিয়ে, এটা এন টাইপ দিয়ে। এবার আমরা জানি যখন এইখানে এন টাইপ আর পি টাইপ ডুপিং করা হবে তখন এইখানে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয় আর কি, যেই লেয়ারে এরকম কিছু চার্জ ক্যারিয়ার ক্রিয়েট হয় এবং ওরা মিলে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট করে। ওই ব্যারিয়ারটা কী করে, এই ব্যারিয়ারটাই হচ্ছে এই ফার্দার ইলেকট্রনগুলোর এইদিকে যেতে দেয় না, এই হোলগুলোর এইদিকে আসতে দেয় না, মানে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোর মুভমেন্টটারই স্টপ করে ফেলে আর কি। তো আমি যদি চাই কারেন্টটা ফ্লো করাইতে, এই এমিটার থেকে কারেন্ট বের করতে বা চার্জ ক্যারিয়ার মুভ করাইতে এমিটার থেকে কালেক্টরে, তখন আমার কি করতে হবে, এইখানে যে ভোল্টেজটা ওকে বাধা দিচ্ছে ওইটার ইকুয়াল বা ওইটা থেকে একটু বেশি ভোল্টেজ এখানে প্রোভাইড করতে হবে। তার মানে এইখানে যে এন আছে এখানে আমার এনই দিতে হবে যাতে এটাকে রিপেল করে ইলেকট্রনগুলোকে ওইদিকে নিতে পারে, আর এখানে পি এর সাথে পি দিতে হবে। তাইলে আমার এমিটার বেস যে জাংশনটা আছে ওইটাকে আমার করতে হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এমিটার বেস জাংশনটা করতে হবে ফরওয়ার্ড বায়াস, যাতে করে এমিটার ওই ইলেকট্রনগুলোর রিপেল করে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোকে ইমিটার থেকে কালেক্টরের দিকে মুভ করাইতে পারে। এবং ফরওয়ার্ড বায়াসের ভ্যালুটা হইতে হবে 0.7 বা 6 এই টাইপের কাছাকাছি। অনেক যদি কম হয় তাহলে ওরা এনাফ পরিমাণে ভোল্টেজ পাবে না যাতে করে ওরা ক্রস করে যাইতে পারে। তার মানে আমি যখন এই ঘটনাটা ঘটবে যে আমি বেজ এমিটারে প্রপার যেই 0.7 ভোল্ট দরকার ওইটা থেকে অনেক কম ভোল্টেজ দিছি, তাহলে যেটা হবে ওরা আর ওইখানে যাইতে পারবে না, মানে এমিটার কারেন্টটা হবে জিরো। এমিটার কারেন্ট যখন জিরো হবে, এমিটার কারেন্টই যেহেতু বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের প্রোভাইডার, এই জন্য বেস কারেন্টটা হবে জিরো এবং কালেক্টর কারেন্টও হবে জিরো। তখন ট্রানজিস্টরের যে স্টেটটা ওটারে আমরা বলবো ট্রানজিস্টরটা অফ, বা ট্রানজিস্টরের স্টেটের নাম হচ্ছে কাট অফ স্টেট। যে ট্রানজিস্টরটা অফ আর ট্রানজিস্টরের স্টেটের নাম হচ্ছে কাট অফ স্টেট। এটা কখন, যখন বেজ এমিটারের ভোল্টেজটা 0.7 থেকে অনেক কম হবে। এইবার যখন এই ঘটনাটা ঘটতেছে যে বেজ এমিটারে প্রপার ভোল্টেজ নাই, 0.7 থেকে অনেক কম আছে, তখন কি ঘটনাটা ঘটে ওইটা আমরা দেখছি যে কালেক্টর কারেন্টটা হবে জিরো। এবার কালেক্টর কারেন্ট যখন জিরো, তখন ওহমের সূত্র অনুযায়ী এই আরসি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হবে ওইটা হবে জিরো, কারণ আইসি ইন্টু আরসি, এটা হবে জিরো। এটা জিরো হওয়ার মানে কি, এটা যদি 5 ভোল্ট হয় এই প্রান্তের ভোল্টেজও 5 ভোল্ট, কারণ পার্থক্যটা যেহেতু জিরো, এটা 5 ভোল্ট হলে এটাও 5 ভোল্ট। তার মানে যখন আমার কারেন্টটা হচ্ছে জিরো, আইসিটা হচ্ছে জিরো, তখন এইখানে এই রেজিস্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, যার কারণে এই কালেক্টর এমিটারের অ্যাক্রসে আমি পুরো 5 ভোল্টটা পাচ্ছি, কারণ এটা 5 ভোল্ট হলে এটা গ্রাউন্ড হলে এখানে ভোল্টেজটা কত, 5 ভোল্ট। তার মানে যখন আমার কারেন্টটা মিনিমাম তখন আমি বিসি পাবো ম্যাক্সিমাম। এটাই আমি এখানে লিখছি যে যখন আমার ট্রানজিস্টরটা অফ তখন আইসিটা হবে জিরো আর বিসি এটা হবে ম্যাক্সিমাম, এবং ওইটা কত এর কাছাকাছি হবে, প্রায় প্লাস বিসিসির কাছাকাছি হবে এক্স্যাক্টলি। এখানে কিছু একটা হলে ড্রপ হবে, যার কারণে এটা পুরা 5 ভোল্ট আমরা পাই না। এটা গেলে একটা স্টেজ যখন ট্রানজিস্টরটা কাট অফ। এরপরে আমি ধরা গেলে এরকম যে আমি বেজ এমিটারের ভোল্টেজটা হালকা করে চেঞ্জ করলাম যাতে করে আমার কালেক্টর কারেন্টটা চেঞ্জ হয় বেস কারেন্টের মাধ্যমে। এবার কালেক্টর কারেন্ট আমি ম্যাক্সিমাম কত পাইতে পারবো, আমি যদি চিন্তা করি যে কালেক্টর কারেন্ট আমি এত পরিমাণে বাড়াইলাম যাতে পুরা ভোল্টেজ ড্রপটাই আরসি এর অ্যাক্রসে হয়ে যায়, মানে পুরো 5 ভোল্টটাই আরসি এর অ্যাক্রসে ড্রপ হয়ে যায়, তাইলে তখন ম্যাক্সিমাম কারেন্ট আমি কত পাইতে পারি, যে 5 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 1 কিলো ওহম, এটা আসবে 1 মিলি অ্যাম্পিয়ার। যে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়ার পরেই যেটা ঘটবে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে ওইটা হবে 5 ভোল্ট। তার মানে এর থেকে ভোল্টেজ এইখানে আর কারেন্ট বাড়া সম্ভব না। কেন সম্ভব না, কারণ এইখানে আমি সাপ্লাই দিছি 5 ভোল্ট, তাহলে এইখানে ম্যাক্সিমাম ড্রপ হইতে পারবে 5 ভোল্ট।
ওইটার করসপন্ডিংয়ে ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট হতে পারবে 1 মিলি অ্যাম্পিয়ার। এরপরে আমি যতই বেজের ভোল্টেজ চেঞ্জ করি বা বেস কারেন্ট চেঞ্জ করি, কালেক্টর কারেন্ট আর বাড়বে না। এই যে সিচুয়েশনটা আসলো যখন কালেক্টর কারেন্টটা স্যাচুরেটেড হয়ে গেল, ওইটার আমরা বলবো যে স্যাচুরেশন কালেক্টর কারেন্ট। আর ট্রানজিস্টরের এই স্টেটটা যখন ও স্যাচুরেশন কালেক্টর কারেন্টে পৌঁছাবে, ওটার আমি বলবো স্যাচুরেশন স্টেট। তার মানে স্যাচুরেশন স্টেটে কি হইতেছে, বেজ এমিটারের ভোল্টেজটাতে প্রপার বায়াসিং ভোল্টেজ আছে, মানে 0.7 বা 6 এর কাছাকাছি আছে। আর কালেক্টর কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, কালেক্টর কারেন্টটা এই পরিমাণে ম্যাক্সিমাম, যাতে করে পুরো ভোল্টেজ ড্রপটাই হচ্ছে আমার আরসি এর অ্যাক্রসে, পুরো ভোল্টেজ ড্রপটাই হচ্ছে আমার আরসি এর অ্যাক্রসে। যদি এইখানে 5 ভোল্ট ড্রপ হয়ে যায়, তখন এইটা 5 ভোল্ট হলে এটা কত হবে, এটা হবে 0 ভোল্ট। এটা 5 ভোল্ট হলে এটা হবে 0 ভোল্ট। তার মানে কালেক্টর এমিটারে যে ভোল্টেজটা হবে ওই পার্থক্যটা হবে 0 ভোল্ট, কারণ এটাও 0 এটাও 0, তখন কালেক্টর এমিটারে ভোল্টেজটা হবে 0। আমি আরেকবার রিপিট করি, আমি যখন কালেক্টরের কারেন্টটা বললাম ম্যাক্সিমাম কারেন্টের কন্ডিশন ছিল এটা, যে রেজিস্টরের একটা সে পুরা ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য কালেক্টর কারেন্ট যত হওয়া উচিত ওইটাই। তাহলে পুরা ভোল্টেজটা যদি এখানে ড্রপ হয়ে যায়, 5 ভোল্ট ছিল এখানে ড্রপ হয়ে গেল, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত, 5 ভোল্ট থেকে 5 ভোল্ট ড্রপ হইতে হবে, এটা হবে 0 ভোল্ট। তাহলে কালেক্টর এমিটারের ভোল্টেজটা হবে তখন 0 ভোল্ট। এখন আমি যদি এই স্টেটটারে নাম দিই, স্টেটটা হচ্ছে আমার স্যাচুরেশন স্টেট, তখন বেজ এমিটারের ভোল্টেজ কত, প্রপার বায়াসিং থাকা লাগবে, নাহলে তো কারেন্ট ফ্লো করবে না, ওইটা হচ্ছে 0.7 ভোল্ট। এবং কালেক্টর কারেন্টটা কত, ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট আমাদের ক্ষেত্রে 1 মিলি অ্যাম্পিয়ার। এবং যেহেতু পুরো ভোল্টেজটাই ম্যাক্সিমামের কারণে এইখানে ড্রপ হয়ে যাচ্ছে, এই জন্য আউটপুটের যে ভোল্টেজ, কালেক্টর এমিটারের ভোল্টেজ, ওটা হয়ে যাবে প্রায় 0-র কাছাকাছি। এইবার আমি এই দুইটাই স্টেটকে ট্রানজিস্টরের দুইটা নাম দিব। একটা হচ্ছে ট্রানজিস্টরটা যখন কাট অফে আসে, তখন তার আউটপুটের যে কালেক্টর এমিটারের যে ভোল্টেজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা যেহেতু হাই ভোল্টেজে আছে কালেক্টর এমিটারের ভোল্টেজটা, তখন আমি বলবো ট্রানজিস্টরটা আছে হাই স্টেটে। এই স্টেটটা হচ্ছে ট্রানজিস্টরটা হাই স্টেটে আছে, কারণ ওর আউটপুট ভোল্টেজ বা কালেক্টর এমিটারের ভোল্টেজ হচ্ছে হাই। আর যখন ও ফুললি কারেন্ট ফ্লো করাইতেছে, তখন ওর কালেক্টর এমিটারের ভোল্টেজ যেহেতু 0-র কাছাকাছি, এটা যেহেতু লো ভোল্টেজ, এই জন্য আমি বলবো ট্রানজিস্টরটার স্টেট হচ্ছে লো। তার মানে ট্রানজিস্টরটা যখন কাট অফে থাকবে, তখন ওর স্টেট বলবো আমি হাই। আর ট্রানজিস্টরটা যখন ফুললি কারেন্ট ফ্লো করাবে, স্যাচুরেশনে থাকবে, তখন তার স্টেট হবে লো। এবার আমি কিভাবে বুঝবো এটা কি হাই আছে না লো আছে, কোথায় আছে? তখন আমি যখন এরকম করব যে ট্রানজিস্টরটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে কাট অফে আছে, তখন এর প্যারালালে আমি একটা এলইডি লাগাইছি। এই সার্কিটে যদি আমরা দেখি, এই যে এই সার্কিটটাতে যে ট্রানজিস্টরের সাথে আমি বোঝার জন্য যে আমার ট্রানজিস্টরটা কোন স্টেটে আছে ওটা বোঝার জন্য এর সাথে প্যারালালে আমি একটা এলইডি লাগাইছি। তাহলে ট্রানজিস্টরটা যখন অফ, মানে বিবিটা হচ্ছে মাছ লেস দেন 0.7, তখন যেহেতু এইখান দিয়ে কারেন্ট যাইতে পারতেছে না, এটা দেখতে এরকম সার্কিট মনে হবে, ট্রানজিস্টরটা এরকম ওপেন সার্কিটের মতো হবে। আর এইখানে আমি এলইডিটা লাগাইছি আর কি। তো এইখান দিয়ে যেহেতু কারেন্ট যাইতে পারতেছে না, কারেন্টের জন্য বাইপাস রাস্তা কোনটা, এই এলইডি। তখন ট্রানজিস্টরটা যখন অফ আছে, বাইপাস রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো হবে, যার কারণে এলইডি জ্বলবে। তার মানে এলইডি জ্বলা থেকে আমি বুঝবো ট্রানজিস্টরটা অফ আছে। এরপরে যদি এরকম হইতো যে এটা দিয়ে ফুললি কারেন্ট ফ্লো করতেছে, এবং আমি দেখছি এর একরসে ভোল্টেজ ড্রপ হইতে হবে 0 যখন স্যাচুরেশনে থাকে, তো ভোল্টেজ ড্রপ কীভাবে 0 হবে, যখন এটা একটা শর্ট সার্কিটের মতো হবে, ট্রানজিস্টরটা হবে শর্ট সার্কিট, আর এর সাথে প্যারালালে থাকবে এলইডি। তাহলে এইটা যদি শর্ট সার্কিট হয়, এর রেজিস্ট্যান্স যেহেতু খুবই কম, পুরো কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাবে, এলইডি দিয়ে যাবে না, ওই কারণে এলইডি তখন জ্বলবে না। তার মানে ট্রানজিস্টর যখন ফুললি কারেন্ট ফ্লো করাবে, তখন এলইডি দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে না, কারণ এখানে রেজিস্ট্যান্স কম, এই জন্য আমার পুরো কারেন্টটা ট্রানজিস্টর দিয়ে যাবে, যার কারণে এলইডি থাকবে অফ। তার মানে আমি যখন এলইডি অফ দেখবো তখন হচ্ছে ট্রানজিস্টর অন, আর এলইডি যখন অন দেখবো ট্রানজিস্টর হচ্ছে অফ। এটা হচ্ছে আমাদের সুইচিং, যেটা আমাদের বোঝা লাগতো। এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে মনোস্টেবল সার্কিটটা বিল করব, এবং ওইটার মাধ্যমে এর যেই স্টেবল স্টেট আছে, দুইটা ট্রানজিস্টরের দুইটা স্টেবল স্টেট আছে, ওইটা ফাইন্ড আউট করব। ওইটা বোঝার আগে হালকা করে আমরা একটু মনোস্টেবলটা একটু দেখে নিই, যে মনোস্টেবল বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি। প্রথমে সমস্ত মাল্টিভাইব্রেটরেই দুইটা স্টেট থাকে, এর মধ্যে মনো স্টেবল কথাটার মানে হচ্ছে এই স্টেবল স্টেট হচ্ছে একটা। স্টেবল স্টেট বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় ট্রানজিস্টরটার কালেক্টর এমিটারে যে ভোল্টেজটা আছে বা ট্রানজিস্টরের যে স্টেটটা আছে, ওইটা ওই স্টেটেই থাকবে যতক্ষণ না কেউ বাইরে থেকে এসে ওরে ডিস্টার্ব করে বা বাইরে থেকে ট্রিগার দেওয়া হয়। তার মানে ও এই স্টেটে ছিল। এরপরে যখন আমি এই ট্রিগারটা দিলাম, তখন ও কিছু একটা অল্প সময়ের জন্য, যে ওই সময়টা কত হবে এটা আমরা দেখবো, যে কার উপরে ডিপেন্ড করে, কিন্তু কিছু একটা সময়ের জন্য ও আনস্টেবল স্টেটে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এরপরে ট্রিগার ছাড়াই আবার অটো ও স্টেবলে ফেরত আসবে। ও যেহেতু ট্রিগার ছাড়াই স্টেবলে ফেরত আসতেছে, এই জন্য আমি বলবো এর স্টেবল স্টেট হচ্ছে একটা। স্টেবল স্টেট হচ্ছে যেটাতে ট্রিগার ছাড়াই ও থাকতে চায়, আর আনস্টেবল স্টেট হচ্ছে যেটাতে ট্রিগার দিয়ে নেওয়া লাগে, এরপরে ওইটা থেকে আসার জন্য আর ট্রিগার দেওয়া লাগে না।
এইটার যেহেতু স্টেবল স্টেট একটা, এই জন্য এই মাল্টিভাইব্রেটরটারে আমরা বলবো মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এখন এটার স্টেবল স্টেট ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রথম সার্কিট থাকবে এইটা। এটাকে যদি আমরা একটু মিলাই, এখানে আমরা বিল করছি। প্রথমে আমাদের যেটা হবে, দুইটা ট্রানজিস্টর আমি বসাবো। আমাদের ক্ষেত্রে দুইটাই এনপিএন ট্রানজিস্টর, আমরা এনপিএন ট্রানজিস্টর বসাইছি। এখন এটার কালেক্টর, বেজ আর এমিটার আমাদের ফাইন্ড আউট করতে হবে, এটা আমরা দেখা দেবো কোনো একটা ভিডিওতে যে কীভাবে কালেক্টর, বেজ, এমিটার ফাইন্ড আউট করতে হয়। আপাতত আমরা দেখি যে কানেকশনটা কীভাবে দিব। প্রথমে আমার এই মিটারগুলোকে গ্রাউন্ড করে ফেলতে হবে, এমিটারগুলোকে গ্রাউন্ড করে ফেলতে হবে। এই যে আমাদের ক্ষেত্রে গ্রাউন্ড হচ্ছে, আমরা এই নেগেটিভটাকে ইউজ করছি, এই যে মাইনাস প্রান্তটাকে আমরা গ্রাউন্ড হিসেবে ইউজ করছি। এই হরাইজন্টালি যতগুলো প্রান্ত আছে সবগুলো গ্রাউন্ড। তো আমাদের ক্ষেত্রে এমিটার হচ্ছে এই যে এটাকে আমরা এই ট্রানজিস্টরের, এটা হচ্ছে আমরা T2 ধরতেছি, আর ওটা আমাদের T1। এই যে T2টারে আমরা গ্রাউন্ড করছি। এরপরে একইভাবে আমি এটাকেও গ্রাউন্ড করে দিছি, এই যে আমার T1-এর এমিটারকে, এটাই দেখা যাচ্ছে না ভালোভাবে, বাট এটার এমিটারকে আমরা এখানে না গ্রাউন্ড করছি। এরপরে আমাদের এইখানে যে কাজ, এই সার্কিটে এখানে যে কাজ, এরপর হচ্ছে কালেক্টর থেকে একটা 1 কিলো ওহম হয়ে 5 ভোল্টে যাবে। আমাদের 5 ভোল্ট হচ্ছে এই লাল যে প্রান্তটা, এটা হরাইজন্টালি যতগুলো প্রান্ত আছে সবাই 5 ভোল্ট। এবার আমরা কালেক্টর থেকে যদি দেখি যে 1 কিলো ওহম হয়ে 5 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এই যে এটা কালেক্টর থেকে 5 ভোল্টে দিছি। সেমভাবে এই ট্রানজিস্টরের ক্ষেত্রেও 1 কিলো ওহম হয়ে 5 ভোল্টে আমি দিছি, যে কালেক্টর থেকে 1 কিলো ওহম হয়ে 5 ভোল্টে গেছে। তাহলে এই দুইটা আমার করা শেষ। এবার আমার যেটাতে ফোকাস করতে হবে ওটা হচ্ছে T1-এর, মানে এই প্রথম ট্রানজিস্টরটার কালেক্টর থেকে এর বেজের মধ্যে, সেকেন্ড ট্রানজিস্টরটার বেজের মধ্যে একটা 22 কিলো ওহম রেজিস্টর দিছি আমরা। এই যে আমি যদি দেখি যে এই প্রথম ট্রানজিস্টরের কালেক্টর থেকে, এই যে এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিস্টরের বেজ, এটার বেজ পর্যন্ত আমি 22 কিলো ওহম আনছি, এই যে আমাদের 22 কিলো ওহম। এরপরে এইটারটা কী করছি, এটা হচ্ছে সেকেন্ডটার কালেক্টর থেকে এটার বেজের মধ্যে একটা ক্যাপাসিটর থাকবে, সেকেন্ডার কালেক্টর থেকে এর বেজের মধ্যে একটা ক্যাপাসিটর থাকবে। আমি যদি দেখি এই যে এর কালেক্টর থেকে, এই যে কালেক্টরে এক মাথা গেছে এই ক্যাপাসিটরটার, আর আরেকটা মাথা যেখানে আসছে ওইখান থেকে নিয়ে আমি ওইটার বেজে দিয়ে দিছি। এই যে আমি যদি দেখি, এই যে এটার বেজে দিয়ে দিছি এই প্রান্তটার মাধ্যমে। এরপরে আমার যেটা এই রেজিস্টারটা বাকি ছিল, এই রেজিস্টারটা কি, এটা কালেক্টর থেকে আসবে না, এই রেজিস্টারটা আসবে হচ্ছে 5 ভোল্ট থেকে ওইটার বেজে, প্রথমটার বেজে। যে আমি যদি দেখি এই রেজিস্টারটা 5 ভোল্ট থেকে আমার প্রথমটার বেজে গেছে, এই যে। আচ্ছা, এখন আমার এই কানেকশন দেওয়া শেষ হইলে আমি ট্রানজিস্টরের স্টেটটা বোঝার জন্য আমি প্যারালালে কালেক্টর এমিটারে, দুইটারে কালেক্টর এমিটারের মধ্যে দুইটা এলইডি লাগাবো। এর মধ্যে মনে রাখতে হবে, যেহেতু এটা আমার কালেক্টরে লাগাইতে হবে পি পাশ আর এমিটারে লাগাইতে হবে এন পাশ, এটার ক্ষেত্রেও কালেক্টরে লাগাইতে হবে পি পাশ আর এমিটারের ক্ষেত্রে লাগাইতে হবে এন পাশ। আমরা এলইডির ক্ষেত্রে কীভাবে চিনবো, যেটার মানে পাটা একটু বড় থাকে ওটা হচ্ছে পি পাশ এলইডির ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা এই ট্রানজিস্টরের কালেক্টর এমিটারে একটা এলইডি দিছি, আর এই ট্রানজিস্টরের কালেক্টর এমিটারেও একটা এলইডি দিছি। আচ্ছা, এখন আমাদের এলইডিটা জ্বলতেছে না, কারণ হচ্ছে এইখান থেকে আমাদের ডিসকানেক্ট করা হয়, ওই ভোল্টেজটা দেওয়া হয়নি। আচ্ছা, আমরা যখন স্টেবল স্টেটগুলো ফাইন্ড আউট করতে থাকবো, মানে করতে যাব, তখন আমি যখন সাপ্লাই দিব তখন আমার একটা এলইডি জ্বলবে আর একটা জ্বলবে না, মানে একটা ট্রানজিস্টর অফ থাকবে, একটা অন থাকবে আর কি। এই যে আমরা সাপ্লাই দিছি, এখন এটা হইলো আর কি। এখন আমি রিডিংটা কীভাবে নিব, প্রথমে আগে এইটা আইডেন্টিফাই করতে হবে যে জ্বলা আর বন্ধ দেখে আমার বুঝতে হবে কোন ট্রানজিস্টরটা অন আর কোন ট্রানজিস্টরটা অফ। আমি কখনোই এলইডি জ্বলা দেখে খুশি হব না যে আমার মিলে গেছে। আমি এলইডি জ্বলার জন্য যেই ভোল্টেজগুলো যতটুকু থাকার কথা, যেমন এলইডি যখন জ্বলবে, এই যে আমি এলইডি যখন জ্বলবে বা যেটা বন্ধ থাকবে ওটার জন্য যেই ভোল্টেজ যততে থাকার কথা, ওই ভোল্টেজ যদি তততে থাকে তখন আমি বুঝবো আমার এক্সপেরিমেন্ট হয়েছে বা ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে না, এলইডি একটা জ্বলতেছে একটা নিবে আছে, ঠিক আছে, বাট আমার ভোল্টেজগুলো ওই রকম আসতেছে না বা কাছাকাছি আসতেছে না, তার মানে আমার এক্সপেরিমেন্ট হয়নি। এখন আমরা স্টেবল স্টেটটা ফাইন্ড আউট করবো কীভাবে, আমাদের যে সেকেন্ড ট্রানজিস্টর ওর এলইডি জ্বলতেছে, তার মানে এর এলইডি হচ্ছে আমার, মানে ট্রানজিস্টরটা আছে অফ, তার মানে আমাদের যে T2, আমাদের ক্ষেত্রে T2 আছে অফ আর T1 আছে অন। এটা হচ্ছে আমরা কোনো ট্রিগার দিই নেই, শুধু স্টেবল স্টেট ফাইন্ড আউট করার জন্য এটা বলতেছি আর কি। এখন আমার যখন T2 অফ, ওদের ক্ষেত্রে যেরকম এই যে T2টা অফ ছিল, এই যে T2ই অফ ছিল, T1ই অন ছিল, ঠিক আছে, আমাদের ক্ষেত্রেও সেম। এখন আমি দেখবো এই ভোল্টেজগুলো এরকম আসছে কিনা। T2 কখন অফ থাকবে, ট্রানজিস্টর কখন অফ থাকবে, আমরা দেখছিলাম বেজ এমিটারে 0.7 থেকে অনেক কম ভোল্টেজ থাকলে অফ থাকবে, তার মানে এই ভোল্টেজটা অনেক কম আসতে হবে, 0.05 বা 0.06, যেটা হবে মাছ লেস দেন 0.7, তাহলে ঠিক আছে। এরপরে এটা অফ থাকলে কালেক্টর মিটারে ভোল্টেজ আসতে হবে ম্যাক্সিমাম, ওটা 5 ভোল্টের কাছাকাছি আমরা পাই না, 2 থেকে 3 ভোল্ট পাবো, কারণ ওই যে আমি 1 কিলো ওহম লাগাইছি ওইটার একটু একটা ড্রপ হয়ে যায় আর কি। তাহলে 2 থেকে 3 ভোল্ট পাইলে আমি বুঝবো আমার রিডিং ঠিক আছে। এবার ট্রানজিস্টর যখন অফ, ওর ভোল্টেজটা যেহেতু হাই, এই জন্য স্টেটটা হচ্ছে হাই। এরপরে এলইডি কেমন হবে, ট্রানজিস্টর অফ থাকলে এলইডি জ্বলবে,
ঠিক একইভাবে আমি যখন যেটা আমার ট্রানজিস্টরটা অন আছে, অন থাকার জন্য বেজ এমিটারে ভোল্টেজ থাকা লাগবে কত 0.7 কাছাকাছি বা 0.6 কাছাকাছি, ওটা 0.6 আসবে। ঠিক একইভাবে যখন অন থাকবে, যেহেতু কালেক্টর এমিটার দিয়ে ফুল কারেন্ট ফ্লো করতেছে এবং পুরো ভোল্টেজটাই ওই রেজিস্টারের অ্যাক্রসে হয়ে যাচ্ছিলো, এই জন্য কালেক্টর এমিটারে ভোল্টেজ আমি তেমন পাবো না, এটা অনেক মানে পাসের তুলনায় অনেক কম আসবে। 0.01 আসতে পারে, 0.08ও আসতে পারে, কোনো সমস্যা নেই, বাট এটা পাসের তুলনায় বা 2-এর তুলনায় বা 3-এর তুলনায় অনেক কম আসবে। এরপরে এটা দেখে আমি বুঝে যাব যে আমার ট্রানজিস্টরটা অন, এবং ট্রানজিস্টর অন হইলে যেহেতু ভোল্টেজটা কম এই জন্য স্টেবল স্টেট হচ্ছে লো, আর ট্রানজিস্টর অন থাকলে এলইডি থাকবে অফ। এখন আমরা টেস্ট করে দেখি, যে আমার ভোল্টেজগুলো ঠিকঠাক আসতে গেছে কিনা। এখন আমার হচ্ছে আমি ভোল্টেজের মুডে নিলাম এই যে মাল্টিমিটারটাকে। এরপরে আমার কাজ হচ্ছে আমি বেজ এমিটার, এবার আমরা রিডিংগুলো মিলিয়ে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা, যেরকম আসার কথা এরকম আসছে কিনা। যে এটাকে আমি অফ থেকে আগে এই যে ডিসি ভোল্টেজ যেহেতু মাপবো, ডিসি এর আমরা 20 ভোল্টে দিচ্ছি, কারণ এটা তো 20 ভোল্টের উপরে ক্রস করবে না, এই জন্য দিচ্ছি আর কি। এখন আমি আমার যে ট্রানজিস্টরটা অফ আছে ওইটাকে আমি টেস্ট করতেছি, মানে টি2টাকে টেস্ট করতেছি, যে যেটা অফ আছে, যেটা এলইডি জ্বলতেছে ওটার। আমার এটা হচ্ছে মিটার, এই কালেক্টর আর হচ্ছে ইমিটার। কালেক্টর আর ইমিটারের মধ্যে আমি ভোল্টেজ দেখলাম এই যে 2.80, তার মানে অফ থাকার জন্য কালেক্টর এমিটারের ভোল্টেজ যা আসার কথা ছিল ওইটাই আসছে। এরপরে আমি কি করব, বেজ এমিটারের ভোল্টেজটা নিব, একটু কষ্ট হচ্ছে। কালেক্টর মিটার তো পাইলাম যে অ্যাকুরেট, এবার আমি বেজ এমিটারটাও দেখতেছি, এটা হচ্ছে 0.08, মানে 0.7 না, 0.7 থেকে অনেক কম। তার মানে ট্রানজিস্টর অফ থাকার যে কন্ডিশন ছিল ওই অনুযায়ী যে ভোল্টেজ পাওয়ার কথা ছিল ওটা আমরা পাইছি। এবার ট্রানজিস্টর যেটা অন ওইটারটা আমরা টেস্ট করবো। ওটার কালেক্টর এমিটার হচ্ছে আমি যদি টেস্ট করি, এই যে হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার কালেক্টরটাতে আমি পি ধরতেছি। আর আমার এই মিটারটা কোথায় আছে, এই মিটারটা হচ্ছে যে কোনো একটা গ্রাউন্ড থেকে আমি ধরতেছি, কারণ এই মিটারকে আমরা গ্রাউন্ড করছিলাম। এই যে মিটারকে ধরলাম 0.05, তার মানে যেহেতু ট্রানজিস্টরটা অন আছে, কালেক্টর মিটারের ভোল্টেজ আসার কথা অনেক কম ছিল, এই যে 0.05 পাইছি কালেক্টর মিটারের ভোল্টেজ। আর আরেকবার দেখা 0.05 পাইছি, যে ট্রানজিস্টর অন তার জন্য আমরা রিডিং কম পাওয়ার কথা ছিল কালেক্টর মিটার, ওটা পাইছি 0.05। এবার আমার দেখতে হবে বেজ এমিটারটা আমি 0.7 পাই কিনা। যে এখন আমি যদি যে ট্রানজিস্টরটা অন আছে তার বেজ এমিটারটা দেখি, ওটা দেখবো 0.7-এর কাছাকাছি আসবে। যারা দেখি বেজ এলাম, আমি যে ট্রানজিস্টরটা অন আছে তার বেজ এমিটার ভোল্টেজটা দেখতেছি, মাল্টিমিটার তুই দেখিস, আমরা বেজ এমিটার যে ট্রানজিস্টরটা অন আছে আমাদের T1, ওটার ক্ষেত্রে বেজ এমিটার ভোল্টেজ পাচ্ছি 0.69। আমি জাস্ট এন এর সাথে পি ধরাতে মাইনাস চিহ্নটা দেখাচ্ছি আর কি। তার মানে আমার ট্রানজিস্টর অন থাকলে বেজ এমিটার ভোল্টেজ যত থাকার কথা ছিল ওইটাই দেখাচ্ছে, আর আমি যে কালেক্টর এমিটার ধরি তখন আমার 0 কাছাকাছি দেখাবে আর কি। তাই আমাদের আচ্ছা, এখন হচ্ছে আমরা ইফেক্ট অফ ট্রিগারিংটা বোঝার জন্য আমরা নতুন একটা সার্কিট, এই যে এক্সট্রা একটা সার্কিট এনে বিল করবো, যে এলইডিগুলো সরাই ফেলবো। এরপর হচ্ছে এই ট্রিগার সার্কিটটা এই ট্রানজিস্টর T2 এর বেজে দিব আর কি। এরপর আমরা ওই সার্কিটটা বিল করবো, এরপর ডাটা কীভাবে নিব এটা আমরা বলতেছি। আমরা মনোস্টেবলের যেই ট্রিগার সহ যে সার্কিটটা, ওই সার্কিটটা বিল করছি হচ্ছে আমরা এই সার্কিটটা দিয়ে আর কি। আমাদের টেবিল 3 এবং টেবিল 4 করতে এটা লাগবে আর কি। তো ওই সার্কিটটাতে এক্সট্রা কী ছিল, আমি এলইডিগুলো খুলে ফেলছিলাম জাস্ট, আর এই ট্রিগার সার্কিটটা এখানে ইনসার্ট করছে আর কি। এখানে যেইভাবে আছে যে এই ট্রানজিস্টরেই আমার এনটা নিয়ে দিতে হবে, এই ট্রানজিস্টরের বেজে নিয়েই এই যে ডায়োড থেকে নিয়ে আমার এইখানে ট্রিগারটা দিতে হবে। এখন ট্রিগার বলতে কি বোঝাচ্ছে, ট্রিগার বলতে হচ্ছে আমি এইখানে একটা স্কোয়ার ওয়েভ, এই স্কোয়ার ওয়েভটা অ্যাপ্লাই করবো, একটা সিরিজে একটা ক্যাপাসিটর থাকবে আর রেজিস্টর থাকবে। রেজিস্টরের যে আউটপুটটা, এই আউটপুটটাই হচ্ছে আমার ট্রিগার। এই যে এটা হচ্ছে আমার রেজিস্টরের অ্যাক্রসের আউটপুটটা। এটা আমি নিব কোথা থেকে, ট্রিগার সব সময় আমি নিব রেজিস্টরের অ্যাক্রস থেকে। যদি না আসে কোনো কারণে তখন ডায়োডের এই মাথা আর এই গ্রাউন্ড থেকে নিব। তাহলে ট্রিগার নিব এইখান থেকে, ট্রিগার কখনই ট্রানজিস্টর থেকে আমি নিব না, ট্রিগারের জন্য আমি নিব এইখান থেকে। এটা গেল। এখন আমি টেবিল 3 আর টেবিল 4টা যদি বলি যে আমরা কী কাজ করব। প্রথম টেবিলটা হচ্ছে আমাদের যে সার্কিটে যে আরআরসি ছিল, এই যে এইখানে এই যে আরআরসিটা যেটা কম্বাইন্ড হয়ে এটার বেজে গেছে, T1 এর বেজে গেছে, এই আরআরসি এর ভ্যালু চেঞ্জ করলে, এটা যদি পরিবর্তন করি, মানে এই দুইটার প্রোডাক্টটা যদি পরিবর্তিত হয়, তাহলে আমার যে আনস্টেবল স্টেটটা আছে, এখানে আনস্টেবল স্টেট আমি কীভাবে বুঝবো, এই যে এই পর্যন্ত ছিল, তারপরে এইখানে যখন পজিটিভ ট্রিগার অ্যাপ্লাই হয়েছে, এরপরে ও কিছু সময়ের জন্য আনস্টেবলে যাবে, এরপরে আমার বাই ডিফল্ট স্টেবলে চলে আসবে। এরপরে আবার যদি আমি আনস্টেবল নিতে চাই, আবার আমার পজিটিভ ট্রিগার দেওয়া লাগবে। বলে নিতে চাই তখন এইখানে ট্রিগার অ্যাপ্লাই করতে হবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে এইখানে আমাদের ক্ষেত্রে পজিটিভ ট্রিগারটাই স্টেট চেঞ্জ করতেছে, নেগেটিভটা কিন্তু স্টেট চেঞ্জের জন্য ইউজ হচ্ছে না আর কি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমি থার্ড টেবিলে প্রথমে আমি আমার এইখানে যে আর ছিল, এখানের যে আর সি ছিল, আমরা সিটা সবসময় ফিক্স রাখছি 0.01।
এরপরে আরটাকে আমি চেঞ্জ করবো, আরটারে চেঞ্জ করলে আরসি এর প্রোডাক্ট চেঞ্জ হবে, ওইটা অনুসারে এই আনস্টেবল স্টেটের যে টাইমটা, এটারে বলি আমরা আনস্টেবল পালস উইথ, ওই ভ্যালুটা চেঞ্জ হবে, যে এখানে কতক্ষণ ছিল এই টাইমটা চেঞ্জ হবে আর কি। তো এই টাইমটা আমি কীভাবে মাপবো, আমি হচ্ছে মেজারে যাব, যাওয়ার পর এটা যেহেতু আনস্টেবল স্টেটটা হচ্ছে আমার হায়ার স্টেট ছিল, আনস্টেবল স্টেট, তখন হচ্ছে আমি প্লাস উইথ দেখবো যে কত মাইক্রোসেকেন্ড, এই যে 84 মাইক্রোসেকেন্ড। একইভাবে আমি জাস্ট আরটা চেঞ্জ করব, আরটা চেঞ্জ করে করে দেখবো যে এই উইথটা চেঞ্জ হবে, আরটা কমাইলে এই উইথটা কমবে এবং আরটা বাড়াইলে উইথটা বাড়বে আর কি। এখন যদি আমি একটু ইয়ে করে দেখাই, যে আমি রেজিস্ট্যান্স জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি, যে রেজিস্ট্যান্সটা একটু আমি কমাবো আর কি। এটা প্রায় এই যে আমি রেজিস্ট্যান্সটা আমার যেটা ছিল 22 কিলো ওহম, ওটাকে আমি কমছি আর কি। আমি কমানোর সাথে সাথে দেখবো যে এই পালস উইথটা কমে যাবে আর কি, যে আমার যেই রেজিস্ট্যান্সগুলো ছিল ওগুলোর যে আমি কমায়ে, আচ্ছা আমার এই যে এখানে রেজিস্টারটা আমার যেটা 66 কিলো ওহম ছিল ওটার আমি করে দিয়েছি 22 কিলো ওহম। এই যে আমার একদম জিরোর কাছাকাছি চলে আসছে, একদম জিরোর কাছাকাছি চলে আসছে পালস উইথটা। আমি জিরো না এক্স্যাক্টলি আমি মেজারে দিয়ে জানতে পারবো আর কি কত। আমি যদি মেজারে দেই, এবং এটা যেহেতু আনস্টেবলটা হায়ার স্টেটে আছে, আমার যেই অল মেজার এটা হচ্ছে অন, এই যে আমার যে পালস উইথটা এখন 30 মাইক্রোসেকেন্ড হয়ে গেছে, আগে ছিল 84 মাইক্রোসেকেন্ড, এখন 30 মাইক্রোসেকেন্ড হয়ে গেছে, কারণ আমি রেজিস্টার যেটা 66 ছিল, আমরা 3টা রেজিস্টার সিরিজ ইউজ করছিলাম, এখন ওই জায়গায় শুধু 22 কিলো আমি ইউজ করছি। তো একইভাবে আমি জাস্ট সিটা ফিক্স রাখতে পারি, বা সি যার যেটা ইচ্ছা। মূল কথা হচ্ছে আরসি এর প্রোডাক্ট চেঞ্জ হলে আমার আনস্টেবল পালস উইথটা চেঞ্জ হবে। এরপরে ফোর্থ টেবিলে আমরা যে কাজটা করব, এই যে এখানে থার্ড টেবিলটা তো আমরা দেখলাম যে সি চেঞ্জ করবো, এটার করেসপন্ডিংয়ে আনস্টেবল যে পালস উইথটা ওটা চেঞ্জ হবে। আর এইটা কি, এটা হচ্ছে থিওরিটিক্যালি পালস উইথ কত আসার কথা ছিল, এটা হচ্ছে সি অনুযায়ী পালস উইথটা কত আসার কথা ছিল। আরেকবার আমি বলে দিই, এখানে সি বলতে এই যে এই দুইটাকে বোঝাচ্ছে, যেই দুইটা কম্বাইন হয়ে T1 বেজে যাচ্ছে, কখনোই অন্য রেজিস্টার নাই, এই দুইটাকে বোঝাচ্ছে সি বলতে। তার মানে আমি এই দুইটাকে চেঞ্জ করবো, ট্রিগারের সিও না, এগুলাকেও না। আচ্ছা, এটা হচ্ছে আমার থার্ড টেবিল। এরপরে ফোর্থ টেবিলে আমি কী করবো, আমার যে ট্রিগার, এবার আর আমি সি চেঞ্জ করবো না, সি যা আছে তাই থাকবে, সি এর ভ্যালু তাই থাকবে। আমি শুধু ট্রিগারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবো এবং দেখাবো যে আমার যে আনস্টেবল পালস উইথটা এটা চেঞ্জ হচ্ছে না ট্রিগার ফ্রিকোয়েন্সির সাথে সাথে। তো এটা দেখার জন্য আমি আবার রেজিস্ট্যান্সটা একটু বাড়াই দিচ্ছি, যাতে সিগনিফিকেন্টলি দেখতে পারি আর কি। কিরে আমিও তো খাবলটাতে আমরা এটা দেখবো যে আমার ইনপুট ট্রিগারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এই আনস্টেবলের যে টাইমটা ছিল এই টাইমটা চেঞ্জ হবে না আর কি। যেই যার টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে ওটা হচ্ছে স্টেবল স্টেটের টাইমটা চেঞ্জ হবে, কিন্তু আনস্টেবলেরটা চেঞ্জ হবে না। তো আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই, আমি দেখবো এই যে আমার স্টেবলেরটা টাইমটা চেঞ্জ হবে, বাট আনস্টেবলেরটা চেঞ্জ হচ্ছে না আর কি। যে আনস্টেবলের যে টাইমটা, ওই টাইমটা চেঞ্জ হচ্ছে না। এটাই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে নিয়ে আমি দেখাবো যে আনস্টেবল পালস উইথ ততই আছে আর কি। এটা আমার ফোর্থ টেবিল।